স্থিতিশীল বাংলাদেশের চ্যালেঞ্জ মোকাবিলায় পাশে থাকবে যুক্তরাষ্ট্র। ডক্টর ইউনূসের সঙ্গে মার্কিন নিরাপত্তা উপদেষ্টার ফোনালাপ। পদ্মা সেতু হয়ে ঢাকার সঙ্গে খুলনা, যশোর, বেনাপোলের ট্রেন চলাচল শুরু। মাত্র 4 ঘন্টার যাত্রায় উচ্ছ্বসিত যাত্রীরা। আমরা খুবই খুশি। আমি ছোটবেলায় খুলনায় ছিলাম, তখন যাতায়াত স্টিমার ছাড়া উপায় ছিল না। আমরা যেন দিনে 4 বার খুলনা থেকে ঢাকা এবং ঢাকা থেকে খুলনা আসতে পারি। শাহজালাল বিমানবন্দরে খরচ বাড়ায় দেশে তৈরি পোশাকের ক্রয়াদেশ কমছে। অবকাঠামো তৈরি ও নীতি সহায়তার তাগিদ। এবং নানা জটিলতায় কৃষকের ভাগ্যে জুটছে না স্বল্প সুদের সরকারি ঋণ। বেসরকারি প্রতিষ্ঠান থেকে নিতে হচ্ছে চড়া সুদে। ওই জামানত নিয়ে আসেন, তারপরে এখানে সই দেন, ওখানে সই দেন, এটা দলিল লাগবে, জমি লাগবে, এই বিভিন্ন রকমের ফাঁকড়া দেখায়। সরকারি যে সুখ সুবিধাগুলো এগুলা সাধারণ কৃষকরা পায় না। স্বাগত। এখন বাণিজ্যে পুরো আয়োজনে আপনাদের সাথে আছি আমি ইসরাত মুক্তি। স্থিতিশীল ও গণতান্ত্রিক বাংলাদেশের চ্যালেঞ্জ মোকাবিলায় পাশে থাকবে বলে আবারও জানিয়েছে যুক্তরাষ্ট্র। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনে এই প্রতিশ্রুতির কথা জানান যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। চ্যালেঞ্জিং এই সময়ে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য ডক্টর ইউনূসকে ধন্যবাদ জানান সুলিভান। ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার অধিকার রক্ষায় প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন দুই নেতা। সোমবার হোয়াইট হাউসের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে আরও বলা হয়, একটি সমৃদ্ধ, স্থিতিশীল ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে যুক্তরাষ্ট্র পাশে থাকবে। বাংলাদেশের যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থনের কথাও উল্লেখ করেন জ্যাক সুলিভান। অবশেষে খুলনা অঞ্চলের মানুষের মুখে হাসি ফুটিয়ে পদ্মার সেতু হয়ে শুরু হলো ট্রেন চলাচল। নতুন এই রেলপথে ঢাকা থেকে খুলনার দূরত্ব কমল 212 কিলোমিটার, আর তাতে সাশ্রয় হলো দীর্ঘ সময়। এতে উচ্ছ্বসিত খুলনা, যশোর, বেনাপোল সহ এই অঞ্চলের যাত্রীরা। আরও জানাচ্ছেন তরিকুল ইসলাম। কেউ বলছেন স্বপ্নযাত্রা, আবার কেউ বলছেন বহুল প্রত্যাশিত যাত্রা। সবকিছু ছাপিয়ে অবশেষে খুলনা থেকে নড়াইল হয়ে পদ্মা সেতু দিয়ে কমলাপুর রেল স্টেশনে পৌঁছাবে। এই যাত্রার ও তারিখটা যেন দক্ষিণবঙ্গের মানুষের হৃদয়ে গেঁথে থাকবে। শুধু প্রথম যাত্রার সাক্ষী হতেই অধিকাংশ মানুষ এই ট্রেনে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেছেন। খুব আনন্দ লাগতেছে আর কি, কারণ ট্রেন এইভাবে যাবে কোনোদিন কল্পনার বাইরে ছিল আর কি। নতুন ট্রেন, নতুন এর জন্য মধ্যরাত্রে উঠে এটা দেখার জন্য আসছি। স্বপ্ন বাস্তবায়নের শরীক হওয়ার জন্য, প্রথম দিনে ভ্রমণ করার জন্য আমরা আজকে যাচ্ছি। শুধু ট্রেন যাত্রার উদ্দেশ্যে যাওয়া, আবার এই ট্রেনে ব্যাক করবে ইনশাল্লাহ। একসময় খুলনা থেকে ঢাকা যাত্রা ছিল সময় সাপেক্ষ ব্যাপার। লঞ্চ বা স্টিমারে চড়ে যেতে হতো ঢাকায়, সময় লাগতো 1.5 থেকে 2 দিন। আবার বাসে চড়ে নদী পাড়ি দিয়ে সময় লাগতো 10 থেকে 12 ঘন্টা। বয়োবৃদ্ধরা অতীতের সেই স্মৃতি খুঁজে ফিরছেন এই ট্রেন যাত্রার সাক্ষী হয়ে। ঢাকায় 3-4 ঘন্টায় চলে যাওয়া মানে অনুভূতি তো খুলনার মানুষের জন্য অনুভূতিটাই অন্যরকম। সকালে ট্রেনে উঠলে মানুষ যা ঢাকাতে অফিস করতে পারবে। বহু আকাঙ্ক্ষিত, আমরা খুবই খুশি। প্রথম ট্রেনে যাত্রী হতে পেরে নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করছি। খুলনা ঢাকা জাহানাবাদ এক্সপ্রেস ট্রেন যাত্রার সাক্ষী হয়েছেন রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও। খুলনায় ছুটে এসেছিলেন মহাপরিচালক সহ অনেকেই। রেলযাত্রার এই শুভক্ষণে খুলনা ঢাকা রুটে একাধিক ট্রেন চলাচলের পরিকল্পনার সুসংবাদের কথা জানালেন এই কর্মকর্তা। আজকে থেকে ট্রেন যাত্রা শুরু হলো এবং এটা অব্যাহত থাকবে এবং পর্যায়ক্রমে ট্রেনের কোচের সংখ্যা এবং ইঞ্জিনের সংখ্যা যখন আমাদের বৃদ্ধি পাবে, পর্যায়ক্রমে আমরা ট্রেন সংখ্যা আরও বাড়িয়ে দেব। 12টি বগি নিয়ে যাতায়াত করা জাহানাবাদ এক্সপ্রেস ট্রেন প্রতিদিন খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে ছাড়বে সকাল 6টায়, আর রাত 8টায় খুলনার উদ্দেশ্যে ছাড়বে কমলাপুর থেকে। টিকিটের দাম ধরা হয়েছে শোভন চেয়ার 445 টাকা, এসি চেয়ার 851 টাকা ও এসি বাথ 1018 টাকা। একই সাথে বেনাপোল থেকে যশোর হয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করবে রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেন। খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে ছুটে চলেছে জাহানাবাদ এক্সপ্রেস ট্রেন, যা ছিল দক্ষিণ অঞ্চলবাসীর বহুল প্রত্যাশিত এবং স্বপ্নের মতো। প্রযুক্তির কল্যাণে সারা বিশ্ব যেমন হাতের মুঠোয় চলে এসেছে, তেমনি ঢাকা খুলনার দূরত্ব
কমে এসেছে। তরিকুল ইসলাম, এখন নড়াইল। ৫৪ বছরের পরিণত স্বাধীন দেশে এখনও অপরিণত জল কিংবা আকাশ পথের রপ্তানি অবকাঠামো। রপ্তানির চাপ মোকাবিলায় নেই শাহজালাল বিমানবন্দরের পূর্ণ সক্ষমতা, উল্টো বেড়েছে ব্যয়। তাই খরচ ও ঝামেলা কমাতে তৈরি পোশাকের ক্রেতারা বেছে নিচ্ছেন ঢাকার বিকল্প পথ। এক্ষেত্রে স্থানীয় ব্যবসায়ীদের হস্তক্ষেপের সুযোগ নেই বলে জানান গার্মেন্টস মালিকরা। মুন্নাফ রশিদের প্রতিবেদন। ৭০ দশকের শেষের দিকে দেশ থেকে প্রথম রপ্তানি হওয়া ১০,০০০ পিস তৈরি পোশাকের বাজার এখন $৪,৫০০ কোটি ছুঁয়েছে, যা বর্তমানে মোট রপ্তানির প্রায় ৮৪%। বিশাল এই খাতের জন্য কতটুকু সহায়ক ছিল আমদানি রপ্তানির অবকাঠামো? ৫৪ বছরের পরিণত স্বাধীন দেশে এখনও অপরিণত জল কিংবা আকাশপথের রপ্তানি কার্যক্রম। অতিরিক্ত খরচ ও কাস্টমস জটিলতায় চট্টগ্রাম বন্দর ব্যবহারে পণ্য জাহাজীকরণের প্রশ্ন বেশ পুরনো। দীর্ঘ সময় ধরে মধ্যপ্রাচ্যে অস্থিরতার পর সাগরপথে কমেছে পণ্য পরিবহন কার্যক্রম, ফলে হঠাৎ চাপ বেড়ে যায় আকাশপথে। আর জুলাই আগস্টের গণ আন্দোলনে রপ্তানি সংকটে পড়ে পোশাক খাত। পরে স্বাভাবিক অবস্থায় ফিরলে আকাশপথে সে চাপ বেড়ে যায় দ্বিগুণ। তবে এ চাপ মোকাবিলায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পূর্ণ সক্ষমতা না থাকায় হারাতে হয়েছে বিশাল অঙ্কের রাজস্ব। এই বিমানবন্দরে ২০ বছর আগে তৈরি হওয়া কার্গো ওয়্যারহাউজের পরিধি ১ ইঞ্চি না বাড়লেও রপ্তানি বেড়েছে ৩ গুণ। যেখানে অবকাঠামোগত সীমাবদ্ধতায় কালক্ষেপণ, পার্শ্ববর্তী দেশের তুলনায় পরিচালন ব্যয় বেশি হওয়ায় ঢাকার বিমানবন্দর রপ্তানিকারকদের জন্য ব্যয়বহুল। এছাড়া স্ক্যানিং ও ইডিএস মেশিন না থাকায় ঢাকার আকাশপথ ব্যবহারে কার্গো এয়ারলাইন্স যেমন মুখ ফিরিয়েছে, তেমনি অন্য পথ বেছে নিয়েছে বিদেশি ক্রেতারা। এক্ষেত্রে কলকাতা, কলম্বো আর সিঙ্গাপুরের নাম থাকলেও শীর্ষে রয়েছে মালদ্বীপ। ঢাকা থেকে কলকাতা হয়ে বিমানপথে প্রতি কেজি পণ্য পাঠাতে খরচ হয় $6 থেকে $6.5 পর্যন্ত। তবে মালদ্বীপের বিমানবন্দর ব্যবহারে কেজিতে খরচ পড়ে সর্বোচ্চ $4 পর্যন্ত, যেখানে সাশ্রয় প্রায় $2। তবে এক্ষেত্রে স্থানীয় ব্যবসায়ীদের হস্তক্ষেপের সুযোগ নেই বলে জানান গার্মেন্টস মালিকরা। বায়ার কিন্তু এতে খুশি না, কারণ হচ্ছে বাংলাদেশ থেকে এয়ার করতে পারলে তার যে আমরা যে বলি ইজ অফ ডুইং বিজনেস, এটা তার জন্য সহজ হতো। বাধ্য হয়েই তাদেরকে ভিন্ন বিমানবন্দর ব্যবহার করতে হচ্ছে। বায়াররা চায় যে আমাদের সক্ষমতা বৃদ্ধি হোক, যেন বাংলাদেশ থেকেই এয়ারে গুডস যায়। বাংলাদেশে এয়ার ফ্রেট চার্জটা অনেক বেশি, তো যার কারণে ওই বায়াররা তখন ওই চার্জটা কম দেওয়ার জন্যই এখান থেকে দুবাই, কলম্বো বা দিল্লি হয়ে তারা ওখান থেকে এটা ফ্লাই করাইতো। বায়ারের উপর কিন্তু আলটিমেট একটা চাপ যাচ্ছেই। তো সেই কারণেও বায়াররা অনেক সময় বাংলাদেশ থেকে অর্ডার অন্যদিকে সরাই নেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে যায়। ক্রেতাদের মাঝে এমন নেতিবাচক ধারণার মধ্যে পোশাক খাতের সাম্প্রতিক অস্থিরতা যেন আগুনে ঘি ঢেলেছে। প্রভাব পড়েছে পোশাক উৎপাদনে, হারাতে হয়েছে ক্রয়াদেশ। অবশ্যই কিছু অর্ডার শিফট হয়েছে, বাট পরিস্থিতি যখন উন্নতি হবে বা উন্নতির দিকে যাচ্ছে, বায়ার কিন্তু আবার ঘুরে আসার চেষ্টা করবে, আসবে। যদি ওইখানে বায়ার বেটার প্রাইস বা ভালো সার্ভিস পায়, তাহলে কিন্তু তারা আর আসবে না। 20% সবসময় তারা হাতে রাখে। এই 20% তারা ওই সময়কার সিচুয়েশন বুঝে কোন দেশে পরিস্থিতি ভালো দিলে তাড়াতাড়ি এই অর্ডারটা উঠে আনতে পারবে এবং চার্জ কম পড়বে, এগুলি তারা তখন ক্যালকুলেশন করে কইরা ওই 20% অর্ডার ওইসব দেশে তখন শিপ করে ফেলে। ক্রয়াদেশ হারানোর বিষয়টি সাময়িক উল্লেখ করে অর্থনীতিবিদরা বলছেন, আকাশপথে রপ্তানি কার্যক্রম বাড়াতে বিমানবন্দরের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি কাস্টমস সমস্যা সমাধানের তাগিদ তাদের। যদি আমাদের দেশের ব্যবস্থাপনা ভালো হতো এবং আমরা যদি আমাদের বিমানবন্দর ব্যবহার করে যদি এই এয়ার কার্গোগুলো পাঠাতে পারতাম, বাংলাদেশ দেখুন বাণিজ্যের দিক থেকেও আমরা খুব ভালো করতে না পারলেও আমরা কিন্তু যথেষ্ট একটা বড় বাণিজ্যকারী দেশ আর কি, আপনি রপ্তানি বাণিজ্য, আমদানি বাণিজ্য মিলিয়ে। কাজে আমাদের দেশেও কিন্তু ভালো বন্দর ব্যবস্থাপনা থাকতে হবে। আমাদের যে নতুন টার্মিনাল চালু হবে, আমি আশা করব সেখানে ব্যবস্থাপনা উন্নত হবে। কিছু অর্ডার অনেকে বলেছেন যে বিভিন্ন দেশে চলে গিয়েছে বাংলাদেশ থেকে, আমার কাছে মনে হয় যে ওগুলো ওইসব দেশে যে সাস্টেন করতে পারবে না। তৈরি পোশাক খাতের নানা অস্থিরতার মধ্যে নভেম্বর পর্যন্ত ইতিবাচক ধারায় রয়েছে পোশাক রপ্তানি। গেল 2023-24 অর্থ বছরের তুলনায় এ সময় প্রবৃদ্ধি হয়েছে প্রায় 12.5%। মুন্নাফ রশিদ, এখন, ঢাকা।
রাজশাহী অঞ্চলে কৃষির উৎপাদন বাড়াতে কৃষি ঋণের বরাদ্দ ৩৮,০০০ কোটি টাকা, কিন্তু ঋণ প্রক্রিয়ার নানা জটিলতায় সরকারি এই সুবিধা না পাওয়ার অভিযোগ কৃষকদের। তাই অনেকটা বাধ্য হয়েই ৪% পরিবর্তে ৫ গুণ বেশি সুদে ঋণ নিতে হচ্ছে কৃষকদের। এমন অবস্থায় ব্যাংকগুলোকে কৃষি ও পল্লী ঋণ নীতিমালা অনুসরণের পরামর্শ বাংলাদেশ ব্যাংকের। রাকিবুল হাসানের প্রতিবেদন। হেমন্তের ক্যানভাসে আঁকা শীতল ভোরে মাঠ জুড়ে চলছে পরিশ্রমী কৃষকের বপন বুননের সাজসজ্জা। খাদ্যপুষ্টি নিশ্চিত ও উত্তরাঞ্চলকে শস্যের ভাণ্ডার করে তুলতে বেলা অবেলায় চলে হাড় ভাঙা খাটুনি। জেলা কৃষি ঋণ পর্যবেক্ষণ কমিটির তথ্য বলছে, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক সহ রাষ্ট্রায়ত্ত ৪৯টি ব্যাংক ঋণ সহায়তা দিচ্ছে কৃষককে। রাজশাহী জেলায় কৃষি ঋণে ৮৭৭ কোটি টাকা বরাদ্দের এ পর্যন্ত দেয়া হয়েছে ২৬%, যার মধ্যে শুধু শস্য খাতেই ১৪%। তবে কৃষি ঋণ প্রাপ্তি নিয়ে মাঠের কৃষক বলছে ভিন্ন অভিজ্ঞতার গল্প। ওই জামানত নিয়ে আসেন, তারপরে এখানে সই দেন, ওখানে সই দেন, এটা দলিল লাগবে, জমি লাগবে, এই বিভিন্ন রকমের ফাঁকড়া দেখায়। গ্রাম্য যে আছে আপনার এনজিওগুলো আছে, আমরা এনজিও সহায়তা করে আমরা কিন্তু এই লোনগুলো পাই। তাছাড়া সরকারি যে সুখ সুবিধাগুলো এগুলো সাধারণ কৃষকরা ভাই পায় না। খাজনা খারিজ দেন, তারপরে তারা পরিদর্শন করতে আসবে, একটা সাক্ষী লাগে, সেই সাক্ষীটা আবার ওখান থেকে আপনার ব্যাংকে যেতে হবে। খাদ্যে স্বনির্ভর রাজশাহী জেলার 4,45,000 আবাদি জমি থেকে প্রতি বছর উদ্বৃত্ত থাকছে 4,52,000 মেট্রিক টন খাদ্যশস্য। এই অর্জনে নতুন ফসলের উৎপাদনে ঋণ কর্যের প্রয়োজন পড়ছে কৃষকের। যেখানে 40% শ্রমশক্তি কৃষির সঙ্গে জড়িত, সেখানে যদি আমি 1,000 কোটি টাকার লোন কৃষি ঋণ দেই, সেটা 100টা প্রতিষ্ঠানের মাধ্যমে দিলাম কি একটার মাধ্যমে দিলাম, তাতে কিছু যায় আসে না। এ অবস্থায় কৃষকের চাহিদায় গেল বছরের চেয়ে মৌসুমি চাষ, তৈলবীজ ও সর্ষে ঋণ বিতরণ লক্ষ্যমাত্রা বৃদ্ধি করা হয়েছে বলছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক। 2022-23 অর্থ বছরে আমাদের কৃষি পল্লীর খাতে আমাদের বাজেট ছিল 1900 কোটি টাকা, যার আমরা 120% আমরা অর্জন করি। আমাদের একটা নির্দিষ্ট কিন্তু লক্ষ্যমাত্রা দেওয়া থাকে প্রতি বছর, সেটা কিন্তু আমরা শতভাগ পূরণ করি। আর উৎপাদন বাড়াতে কৃষি ঋণে বরাদ্দের অর্থ সঠিক কৃষকের হাতে তুলে দিতে ব্যবস্থা গ্রহণ করা হবে বলছে জেলা কৃষি ঋণ পর্যবেক্ষণ কমিটির সভাপতি জেলা প্রশাসক। কার্যক্রমটা চালিয়ে যাচ্ছি এবং 100% যাতে আমরা ঋণটা দিতে পারি সঠিক কৃষকদের হাতে, যে ওনারা যাতে সহজ শর্তে ঋণটা পায়। তো এই বিষয়টা আমরা সরকারকে জানাবো। এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের কৃষি ও পল্লী ঋণ নীতিমালা অনুযায়ী 10 টাকায় কৃষকের ব্যাংক হিসাব, বর্গা চাষিদের ঋণ ও ঋণ ফর্ম সহজ করা হয়েছে। কৃষি ঋণ বিষয়ে অর্থাৎ লক্ষ্যমাত্রা, বিতরণ, আদায় বা এ সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে প্রতি মাসে একটা মিটিং হয় এবং সেখানে কৃষি ঋণ নীতিমালা সম্পর্কিত বিষয়গুলো তারা সুন্দরভাবে ব্যাখ্যা করে বা কোনো ধরনের অভিযোগ কারো আছে কিনা বা নীতিমালা বুঝতে কোনো ধরনের মানে অস্বচ্ছতা আছে কিনা, মানে তারা বুঝতে হয়তো পারছে না, এগুলো কিন্তু তারা মনোযোগ দিয়ে শুনে এবং ওখানে তারা তাদেরকে সহায়তা করে আর কি। কৃষি ঋণ বিতরণে রাজশাহীর 49টি ব্যাংক গেল সেপ্টেম্বরে নিজেদের বরাদ্দের সর্বনিম্ন 17 থেকে সর্বোচ্চ 95% পর্যন্ত ঋণ দিতে সক্ষম হয়েছে। কৃষি ঋণ দেয় না তো আমাদেরকে, গরিব দুঃখীদেরকে দেয় না। তারা কিভাবে? রাজশাহী জেলায় এমন 1972টি গ্রামে অশ্রেণীভুক্ত এবং ভূমিহীন কৃষকের সংখ্যা 1,19,000, যেখানে ঋণের প্রয়োজন থাকা সত্ত্বেও তারা ঋণ পাচ্ছেন না। সেখানে 4% সুদের হারের পরিবর্তে 5 গুণ বেশি সুদ দিয়ে ঋণ গ্রহণ করতে হচ্ছে এমন বর্গা চাষিদের। তাতে এই উৎপাদন খরচে যেমন প্রভাব পড়ছে, একইভাবে প্রভাবিত হচ্ছে বাজার মূল্যে বিভিন্ন পণ্যের। রাকিবুল হাসান, এখন, রাজশাহী। দেশে প্রায় 6,000 কোটি টাকার ইলেকট্রনিক্স ও আলোক সরঞ্জামের বাজারের বড় অংশই নকল আর মানহীন পণ্যের দখলে। নেই কারো নজরদারি, অথচ ফায়ার সার্ভিস বলছে দেশে বছরে অন্তত 9,000 অগ্নিকাণ্ড ঘটছে শুধুমাত্র নিম্নমানের বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহারের কারণে। শোয়েব রহমান জানাবেন বিস্তারিত। কার্টুন থেকে বের হচ্ছে ব্র্যান্ড নিউ টেলিভিশন, ঝকঝকে স্ক্রিনে চালু হলো মিউজিক ভিডিও। চোখ আটকে গেল সনি লেখা জায়গাটায়। স্বাভাবিকভাবেই যে কেউ ধরে নেবে এটি বৈশ্বিক ব্র্যান্ড সনির টেলিভিশন।
আদতে এটি সনি ব্র্যান্ডের কোনো টেলিভিশন নয়, শুধুমাত্র নামটি ব্যবহার করা হয়েছে সনির। বাজারে এমন প্রচুর টেলিভিশন রয়েছে যেগুলোতে নামি দামি ব্র্যান্ডের নাম ব্যবহার করে বিক্রি করা হচ্ছে দেদারসে। চীন থেকে আমদানি করা এসব টিভি ব্র্যান্ডের পণ্যের থেকে দাম অনেক কম, তাই অনেক ক্রেতা মারপ্যাচ না বুঝে নামি দামি ব্র্যান্ড ভেবেই কিনে নিচ্ছেন এসব পণ্য। এছাড়া হাসপাতাল, হোটেল, রেস্টুরেন্ট, ব্যবসা প্রতিষ্ঠান সহ অনেক জায়গায় চাহিদা রয়েছে এসব টিভির। এই মালগুলা মার্কেটে বেশি চলে, অর্থাৎ কাস্টমারে বলে যে আমরা এতটা এই টাকা দিনে আমাদের দ্বারা সম্ভব না, একটু কম প্রাইসের ভিতরে আমাদেরকে একটা ভালো মানের টিভি দেন। কাস্টমার তো এখন স্বাভাবিকভাবে জানে এগুলো সব চায়না টিভি, সেই জন্য যে নামে প্যাকেটে লেখা আছে বা কোম্পানি দিচ্ছে, নোভা নামে দিচ্ছে, নোভা নামে বিক্রি করতেছি। শুধু কি টেলিভিশন, বৈদ্যুতিক পাখার বাজারেও ক্রেতার সাথে চলে ইঁদুর বিড়াল খেলা। নামি দামি ব্র্যান্ডের লোগো বা নাম কাছাকাছি মিল রেখে তৈরি বৈদ্যুতিক পাখা চোখে পড়ে যা নকল। আবার কিছু নামি ব্র্যান্ডের বৈদ্যুতিক পাখা না থাকার সুযোগে সে নামেই পাখা বের করছেন কেউ কেউ। কিন্তু এসব বোঝার সাধ্য কি ক্রেতার আছে? সনি যখন একটা রেজিস্টার্ড যখন হয়ে যায় তখন এই নামে কেউ বাইর করতে পারে না। যদি কেউ বাইর করে আপনি আশ্রয় নিতে পারবেন। এগুলো ডাক্তার লাইসেন্স নাম দিয়ে জেনুইন লাইসেন্স বানাইছে, সনি দিয়ে লাইসেন্স করছে, লাইসেন্স অনুযায়ী মাল বানাচ্ছে। কেউ বলে বিক্রি করে, কেউ না বলে বিক্রি করে ধরেন জিনিসটা। এখন আপনি আমার কাছে চাইছেন অমন একটা ফ্যান ভাই ভালো কিনা। একই অবস্থা বৈদ্যুতিক বাতির বাজারেও। নামে বেনামে জ্বলছে বহু বাতি। সড়কের ধারে কোম্পানির প্রচারে কম দামে বৈদ্যুতিক বাল্ব দিয়ে জনসেবার খবর জানেন না এমন মানুষ খুঁজে পাওয়া ভার। তবে 100 ওয়াটের এসব বাল্ব আসলেই 100 ওয়াট আলো দেয় কিনা তা কি ক্রেতার জানা আছে? ওয়াট মেশিন দিয়ে যখন মাপবে তখন ওয়াট, লুমেন, পাওয়ার ফ্যাক্টর এগুলো একুরেট আসবে না। গেল অর্থ বছরে ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স পণ্যের বাজারে রপ্তানি বেড়েছে প্রায় 400 কোটি টাকা। 2022-23 অর্থ বছরে এসব পণ্যের রপ্তানির পরিমাণ প্রায় 1446 কোটি টাকা। বিশ্বের প্রায় 65টি দেশে ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ। কিন্তু এর বিপরীত চিত্রও আছে। বাজারে সুইচ, সকেট, মাল্টিপ্লাগ, সার্কিট ব্রেকার সহ অনেক পণ্যই নিম্ন এবং নকল বলে এক গবেষণায় উঠে এসেছে। এ যেন বাতির নিচেই অন্ধকার। পর্যাপ্ত তথ্য আসে, যেখানেই আসুক, চট্টগ্রামে উৎপাদন হলে তো ভালো, আমরা কার্যকরী ব্যবস্থা এখানেই নিব। আর যদি সারা বাংলাদেশের যেখানেই হোক, ঢাকা সহ যেখানেই এটার উৎপাদন হোক, আমাদের কাছে তথ্য দিলে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আমরা এটা ফরওয়ার্ড করে দেব। এদিকে নিম্নমানের এসব বৈদ্যুতিক পণ্যের কারণে আর্থিক ক্ষতির পাশাপাশি নানান দুর্ঘটনার শিকার হচ্ছেন ব্যবহারকারীরা। তথ্য বলছে বিগত বছরে 27,624টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সারা দেশে। এর মধ্যে 9,813টি হলো বৈদ্যুতিক গোলযোগের কারণে, যা নিম্নমানের সামগ্রী ব্যবহারের কারণে হয়। নিম্নমানের বৈদ্যুতিক ওয়্যারিং যদি থাকে, এখানে যে কোনো সময় দুর্ঘটনার সম্ভাবনা থাকে। ফায়ার সেফটি প্ল্যানের করতে বলা হয়েছে এবং অনেক জায়গায় করা হয়েছে, কিন্তু স্ব প্রতিষ্ঠানের মালিকগণ এটার জন্য দায়ী। দেশে বৈদ্যুতিক সরঞ্জাম ও বাতির বাজার প্রায় 6,000 কোটি টাকার। এ বাজারে নকল পণ্যের রমরমা বাণিজ্য ঠেকাতে ব্যবস্থা নেওয়ার দাবি ক্রেতা ও ব্যবসায়ীদের। শোয়েব রহমান, এখন, চট্টগ্রাম। চাঁদপুরের লাইটার জাহাজে শ্রমিক হত্যার ঘটনায় 5 জনের পরিচয় নিশ্চিত করা গেছে। হাসপাতালে জড়ো হয়েছেন নিহতের স্বজনরা। ময়নাতদন্তের পর মরদেহ হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ। এ নিয়ে আরও জানাতে চাঁদপুর জেনারেল হাসপাতাল থেকে যুক্ত হয়েছেন তালহা জুবের। তালহা, যেই 5 জনের পরিচয় নিশ্চিত করা গেছে তাদের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে কিনা এবং পরিবারের কাছে কখন মরদেহগুলো হস্তান্তর করা হবে? ওকে, আমি ঠিক এখন এই মুহূর্তে আছি চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে, এবং কিছুক্ষণ আগেই কিন্তু দ্বিতীয় একটি অ্যাম্বুলেন্সে করে কিন্তু মরদেহ নেওয়া হয়েছে। অর্থাৎ আরো আধা ঘন্টা আগে প্রথম অ্যাম্বুলেন্সে করে 3 জনের মরদেহ নেওয়া হয় এবং পরবর্তীতে আরো 2 জনের মরদেহ নিয়ে যাওয়া হয়েছে ময়নাতদন্তের জন্য। আসলে আমি কথা বলেছিলাম পুলিশ সুপারের সাথে, চাঁদপুরের পুলিশ সুপার আব্দুর রকিবের সাথে। তিনি যেটা বলেছেন, ময়নাতদন্ত শেষ হওয়ার পরে যে আনুষ্ঠানিকতা রয়েছে তার পরপরই কিন্তু এই যারা শিকার হচ্ছে তাদের স্বজনদের কাছে কিন্তু মরদেহগুলো হস্তান্তর করা হবে। তবে সকাল থেকেই খবর পেয়ে যারা স্বজন রয়েছেন তারা কিন্তু ভিড় জমাচ্ছেন হাসপাতালে, এবং স্থানীয় যে উৎসুক জনতাও আছে তারাও কিন্তু হাসপাতালে ভিড় জমাচ্ছেন, এবং এখানে কিন্তু একটা
শোকাবহ পরিস্থিতি কিন্তু আমরা দেখতে পেয়েছি। স্বজনদের আহাজারি এবং বিলাপ কিন্তু তারা কিন্তু তাদের চোখের পানি কিন্তু শুকিয়ে গেছে বলা চলে। অনেকেরই কিন্তু এখন বিলাপ করছে কিন্তু চোখ দিয়ে কিন্তু পানি বের হচ্ছে না, এত পরিমাণে তাদের যে কষ্ট ছিল। কান্নাকাটির কারণে কিন্তু পরিবেশটা একদম ভারী হয়ে আছে। আমি যদি আপনার মাধ্যমে একটু জানিয়ে রাখি, যেই সাতজনকে হত্যা করা হয়েছে, সেই সাতজনের একজন ছিল জাহাজের মাস্টার গোলাম কিবরিয়া, ফরিদপুর সদর উপজেলার বাসিন্দা, এবং তার আপন ভাগ্নে শেখ সবুজ, তিনিও ফরিদপুর সদর উপজেলার বাসিন্দা ছিলেন। তাছাড়া রয়েছেন লস্কর মোহাম্মদ মাজেদুল ইসলাম, তিনি মাগুরা জেলার মোহাম্মদপুর থানার বাসিন্দা, এবং জাহাজের ব্রিজার মজিবুল ইসলাম, তিনিও মাগুরা জেলার মোহাম্মদপুর থানার বাসিন্দা ছিলেন, এবং সালাউদ্দিন, তিনি ছিলেন জাহাজের ইঞ্জিন চালক এবং তার বাড়ি হচ্ছে নড়াইলে। তো আসলে আমি কথা বলছিলাম পুলিশ সুপারের সাথে, তিনি যেটা বলেছেন যে এই ঘটনা এখন পর্যন্ত মামলা দায়ের করা হয়নি, তবে তা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানিয়েছেন, এবং একই সাথে তিনি বলছেন যে তাদের এই ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনার জন্য তারা কাজ শুরু করেছেন, এবং যদিও এখনো পর্যন্ত কাউকে আটক করতে পারেনি বলে তারা জানিয়েছেন, তবে চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে। তো মুক্তি, এই ছিল আমার চাঁদপুর থেকে সবশেষ। তালহা জুবাইর যুক্ত ছিলেন চাঁদপুর থেকে। কুমিল্লার দেশি ফলের সরবরাহ কমায় বাড়তি বিদেশি ফলের দাম বেড়েছে 70 থেকে 100 টাকা পর্যন্ত। ফলের দরদাম নিয়ে আরও জানাতে কুমিল্লা থেকে যুক্ত হয়েছেন খালেদ সাইফুল্লাহ। খালেদ, বাজারে দেশীয় ফলের সরবরাহ কম থাকার কারণ কি দেখছেন জানাবেন, একই সঙ্গে এখন কোন ফল কত দামে বিক্রি হচ্ছে? মুক্তি, কুমিল্লার বিভিন্ন বাজারে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছুদিন ধরেই ফলের সরবরাহ কিছু কম রয়েছে বলে ব্যবসায়ীরা জানাচ্ছেন, এবং ফলের দাম খুবই ঊর্ধ্বমুখী। বিশেষ করে বিদেশি ফলগুলো, যেগুলো নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত মানুষের অনেকেই বলছেন যে এগুলো আসলে এই দামে বিক্রি হচ্ছে তা অনেকেরই নাগালের বাইরে। ছাড়া এখন যে মৌসুমি ফলগুলো রয়েছে, বিশেষ করে পেয়ারা, বড়ই এবং জাম্বুরা, ড্রাগন ফল যেগুলো দেশে হয়, আনারস, সেগুলোও কিন্তু সরবরাহ কম, এবং বাজারে সেগুলো খুবই কম থাকার কারণে সেগুলোও বাড়তি দামে বিক্রি হচ্ছে। আজকের বাজারে আমরা দেখতে পাচ্ছি যে বিদেশি ফলের মধ্যে আপেল, যেটি আমদানি করা হয় যেসব ফলগুলো, সেগুলোর মধ্যে আপেল 240 থেকে 340 টাকা পর্যন্ত বিভিন্ন দরে 4 রকমের আপেল বিক্রি হচ্ছে। মালটা এখানে বিক্রি হচ্ছে 280 টাকায়, আঙ্গুর বিক্রি হচ্ছে 380 থেকে 450 টাকা পর্যন্ত, কমলা 230 থেকে 260 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যেখানে 6 থেকে 60টিতে 1 কেজি হয়ে থাকে। আনার এখানে বিক্রি হচ্ছে 450 থেকে 550 টাকার দর পর্যন্ত, যেটি কিন্তু আসলে অত্যাধিক বেশি, বিশেষ করে রুগীদের জন্য অনেকে এই ফলগুলো নিয়ে থাকেন। পার্সিমন বিদেশি ফল, এটি বিক্রি হচ্ছে 950 টাকা কেজি। নাশপাতি বিক্রি হচ্ছে 280 থেকে 300 টাকা। চায়না কমলা এখানে 220 টাকা কেজি বিক্রি হচ্ছে। এছাড়া দেশীয় ফলের মধ্যে বড়ই 180 টাকা থেকে 200 টাকা বিক্রি হচ্ছে, পেয়ারা 70 থেকে 80 টাকা কেজি, ড্রাগন ফল 250 টাকা, আনারস প্রতি পিস 60 টাকা, জাম্বুরা প্রতি পিস 100 টাকা, এবং দেশি মালটা 140 টাকা বিক্রি হচ্ছে। এছাড়াও আমলকি 200 টাকা কেজি এবং তেঁতুল 180 টাকা কেজি বিক্রি হচ্ছে। এখানে বিক্রেতারা বলছেন যে শীতের সময় ফল বিক্রিটা কিছুটা কম হয়ে থাকে, এবং আমদানির করা যেসব ফলগুলো আসে সেগুলো প্রতিনিয়তই দাম ওঠানামা করে, এবং যার ফলে বাজারে সেটাও কিছুটা সরবরাহ কম থাকার কারণে দাম অনেক বেশি বিক্রি হচ্ছে। এবং যারা ক্রেতা রয়েছেন তারা আমাদেরকে বলছেন যে কুমিল্লার যে কয়েকটি বাজারে ফল বিক্রি হচ্ছে সেগুলোতে আসলে এক এক বাজারে এক এক রকম দামে বিক্রি হচ্ছে। বিশেষ করে প্রতিটা ফলে, বিদেশি ফলে এখানে 20 থেকে 50, কখনো 100 টাকা তারতম্যে কিন্তু বিভিন্ন ফল বাজারে ফল বিক্রি হচ্ছে। এই ছিল কুমিল্লা ফল বাজার থেকে ফলের সবশেষ তথ্য। মুক্তি। খালেদ সাইফুল্লাহ যুক্ত ছিলেন কুমিল্লা থেকে। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে 2024 সালের শেষ চা নিলাম অনুষ্ঠিত হচ্ছে। নিলামে 3টি ব্রোকার্স হাউসের 1,01,404 কেজি চা নিলামে উঠেছে, যার বাজার মূল্য 2,02,80,800 টাকা। এ বিষয়ে আরও জানাতে শ্রীমঙ্গল চা নিলাম থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এম এ হামিদ। হামিদ, বছরের শেষ নিলামে চায়ের বিক্রি কেমন চলছে জানাবেন, এবং চলতি বছর জুড়ে চায়ের বিক্রি এবং গুণগত মান কেমন ছিল? মুক্তি, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শ্রীমঙ্গলের চা নিলাম কেন্দ্রে। দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু ইতিমধ্যে চা নিলাম শুরু হয়ে গিয়েছে, এবং আজকের নিলামে পরিদর্শন করতে এসেছেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান শেখ মোহাম্মদ সরওয়ার হোসেন, মেজর জেনারেল, এবং তিনি পরিদর্শন শেষ করার পরেই কিন্তু চা নিলাম শুরু হয়েছে। আজকে বছরের শেষ নিলাম এবং 17তম নিলাম চলছে। এই নিলামে 1,01,404 কেজি পাতা নিলামে উঠেছে, যার আনুমানিক বাজার মূল্য 2,02,00,000
2,02,80,800 টাকা। গত 16তম নিলামের কথা যদি বলি, সেখানে প্রায় 62,000 কেজি পাতা নিলামে উঠেছিল। সেখান থেকে মাত্র 2,276 কেজির কিছু উপরে চা বিক্রি হয়েছে। সেখানে প্রায় 40,000 কেজি চা অবিকৃত রয়েছে। এই চায়ের যে অবিকৃত থাকার অবস্থা সারা বছর জুড়েই কিন্তু ছিল। যেখানে 1 লাখ বা 1.5 লাখ কেজি চা অফারিং হতো, সেখানে 22,000 বা 25,000 সর্বোচ্চ 30,000 চা বিক্রি হতো, বাকি চা গুলা অবিকৃত থেকে যেত। এতে করে চা সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা বলছেন যে বাগানে শ্রমিকদের বেতন ভাতা ঠিক মতো দিতে পারছেন না। এতে করে অনেক বাগান ইতিমধ্যে বন্ধ হওয়ার পথে এবং বন্ধে হয়ে যাবে। এবং তারা বলছেন যে এই শিল্পকে বাঁচাতে হলে সরকারকে এগিয়ে আসতে হবে এবং গুণগত মানের চা কিন্তু উৎপাদন করতে হবে। আপনার মাধ্যমে জানিয়ে দিতে চাই যে প্রায় প্রতিটি বাগানেই কিন্তু কাঁচি দিয়ে চা পাতা উত্তোলন করার কারণে তার গুণগত মান কমছে। এছাড়া অনেক ফ্যাক্টরি রয়েছে যেখানে গুণগত মান নেই। সারা বছর ধরেই কিন্তু গুণগত মান যে চা গুলো ছিল সেগুলো কিন্তু ভালো দামে বিক্রি হয়েছে এবং যে চায়ের গুণগত মান ভালো নেই সেগুলো কিন্তু বিক্রি হয়নি। আজকে আমি বায়ারদের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন যে আজকে মাত্র 2টি বাগানের চা তারা ভালো দেখতে পেয়েছেন, বাকি চা বাগানগুলোর পাতা তেমন ভালো দেখতে পাননি। অর্থাৎ তারা বলছেন যে বছরের শেষের দিকে যেহেতু প্রুনিং শুরু হয়ে গিয়েছে এবং ময়েশ্চারাইজার চলে এসেছে চা গাছগুলোতে, সেজন্য চার গুণগত মান কমছে। এই ছিল আমার কাছে শ্রীমঙ্গল থেকে চা নিলাম নিয়ে সবশেষ মুক্তি। এম এ হামিদ যুক্ত ছিলেন শ্রীমঙ্গল থেকে। কাল খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন। দিনটিকে ঘিরে রাজধানীর চার্চগুলোতে এখন সাজরব। বড় বড় হোটেলগুলো সেজে উঠেছে আলোকসজ্জায়। এভাবেই নানা আয়োজনের মধ্য দিয়ে বড়দিনের প্রস্তুতি নিয়েছে রাজধানীবাসী। শম্পা বিশ্বাসের প্রতিবেদন। অপরের জন্য বাঁচো, সবার কল্যাণে আত্মত্যাগে উদ্বুদ্ধ হও, এই বাণী নিয়ে পৃথিবীতে এসেছিলেন যিশু। ঈশ্বরপুত্র যিশুকে বরণে কোনো কমতি রাখতে চান না খ্রিস্টান ধর্মাবলম্বীরা। বড়দিন উপলক্ষে রঙিন কাপড় আর আলোকসজ্জায় সাজানো হয়েছে রাজধানীর চার্চগুলোকে। প্রস্তুত করা হয়েছে গোয়ালঘর, শেষ হয়েছে অন্যান্য প্রস্তুতিও। উনি শান্তি দিতে জগতে জন্ম নিয়েছেন। মানুষে মানুষে যেন মিলন, ভ্রাতৃত্ব স্থাপিত হয়, যাতে ভেদাভেদ ভুলে আমরা পরস্পরকে গ্রহণ করি এবং এগুলোর মধ্য দিয়ে যেন আমাদের মূল লক্ষ্য হয় পরস্পরের সঙ্গে যুক্ত হওয়া। একদিকে ঈশ্বরের সঙ্গে যুক্ত হওয়া, অন্যদিকে মানুষে মানুষে যুক্ত হওয়া। শুধু চার্চ নয়, বড়দিন উপলক্ষে চার্চের সামনের দোকানগুলোতেও সাজরব। জমে উঠেছে বেচাকেনা। তবে গতবারের চেয়ে এবার বিক্রি কিছুটা কম। জিনিসপত্রের যে দাম বাইরে থেকে আনতে হয়, একটু বেশি দাম, সবার জন্য সমস্যা। গোশালা সেট আছে, তারপরে ক্রিসমাস ট্রি আছে, আরও অনেক কিছু ডেকোরেশন। 10 তারিখ থেকে 20 তারিখের মধ্যে খুব ভালো বেচাকেনা হয়, আর 24 তারিখ রাত্রে একটু হয়, তারপরে শেষ। এ তো গেল বাইরের খবর। বড়দিনে রাজধানীবাসী তাদের অন্দরমহল কতটা সাজিয়েছে তা দেখতে গিয়েছিলাম বার্নার্ড রসির বাসায়। স্ত্রী সিলভিয়া তখনও বড়দিনের শপিংয়ে ব্যস্ত থাকায় বন্ধুকে নিয়েই ঘর সাজানোর কাজটি সেরে ফেলেছেন তিনি। ক্রিসমাস ট্রি, রং বেরঙের রিবন, সান্টাক্লজ, কেক আর টুনিবাতি সব মিলিয়ে বড়দিনের চমৎকার আয়োজন করেছেন রসি। আয়োজনে যেটা থাকে, যেমন সকালবেলা ঘুম থেকে উঠবো, একটু গির্জায় যাব, রাতে গির্জায় যাব, ফ্রেন্ড সার্কেলদের সাথে আড্ডা মারবো। ঈশ্বরের কাছে কখনোই কিছু চাই না, আমি একটাই চাই যে আমার আপন মানুষরা যেন বহুদিন আমার চোখের সামনে বেঁচে থাকে। বড়দিন উপলক্ষে এবারেও রাজধানীর তারকা হোটেলগুলোতে রয়েছে নানা আয়োজন। ঢাকার 2টি তারকা হোটেল গতকাল পর্যন্ত বড়দিনের কেকের প্রি অর্ডার পেয়েছে 900 কেজির বেশি, যার বাজার মূল্য প্রায় 50 লাখ টাকা। তবে 25 ডিসেম্বর পর্যন্ত এই অর্ডার 1500 কেজি ছাড়িয়ে যাওয়ার আশা করছে হোটেল কর্তৃপক্ষ। 25 তারিখে ক্রিসমাস ডে ব্রাঞ্চ এবং ক্রিসমাস ডে ডিনার, সাথে আমরা আয়োজন করতে যাচ্ছি সবার জন্য ক্রিসমাস ক্যারল। এটা একটা ব্যতিক্রম ধর্মীয় অনুষ্ঠান। বড়দিন উপলক্ষে কেকের ওয়েস্টিনে প্রায় 500 কেজির মতো প্রি অর্ডার এসেছে, আর শেরাটনে এসেছে 400 কেজির মতো। ক্রিসমাস ইভে আমাদের বাই ওয়ান গেট ওয়ান, বিভিন্ন কার্ডে বাই ওয়ান গেট 3 অফার আছে। সো আমরা অলরেডি অনেক বুকিং পেয়ে গেছি। হোপফুলি কালকের মধ্যে আমরা বুকিং ক্লোজ করে ফেলবো। মানে লট অফ রেসপন্সেস আর কি। রাজধানীর তারকা হোটেলগুলোতে বড়দিন উপলক্ষে রয়েছে বাই ওয়ান গেট ওয়ান অফার সহ বিশেষ ক্রিসমাস কার্নিভাল। এছাড়া শিশুদের জন্য রয়েছে নানা আয়োজন।
প্রেম আর ভ্রাতৃত্ব এই মূলমন্ত্র পৃথিবীতে ছড়িয়ে দিতে প্রভু যিশুর জন্ম হয়েছিল। খ্রিস্টান ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন যিশু তাদের সঙ্গে ঈশ্বরের পুনর্মিলন ঘটাবেন আর পৃথিবীতে ছড়িয়ে দিবেন শান্তির বার্তা। তাই তো সারা বছর ধরে যিশু ভক্তরা অপেক্ষা করেন বড়দিনের। শম্পা বিশ্বাস, এখন, ঢাকা। যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে প্রতিবেশী দেশ জর্ডান ও কাতার। এদিকে কুর্দি মিলিশিয়াদের সিরিয়া থেকে বিতাড়িত করতে অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট। গোলান মালভূমির বাফার জোনে প্রবেশ করেছে ইসরায়েলি বাহিনী। আসাদ সরকারের পতনের পর সম অধিকারের দাবিতে বিক্ষোভে নেমেছেন সিরিয়ার নারীরা। তানভীর জনের প্রতিবেদন। ইরাক, ইরান, তুরস্ক, আর্মেনিয়া ও সিরিয়ায় ছড়িয়ে ছিটিয়ে আছে কুর্দিরা। সিরিয়ার নাটকীয় রাজনৈতিক পরিবর্তনে এবার শঙ্কায় পড়েছে তাদের ভবিষ্যৎ। সিরিয়ার 4 ভাগের 1 ভাগ কুর্দিদের নিয়ন্ত্রণে থাকলেও বাকি অংশ হায়াত তাহরির আল শামের হাতে। কুর্দিদের বিরুদ্ধে তুর্কি সমর্থিত গোষ্ঠীও মোতায়েন আছে। সিরিয়ার মাটি থেকে কুর্দি ওয়াইপিজি মিলিশিয়াদের বিতাড়িত করতে অভিযান চালানোর ঘোষণা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান। গোষ্ঠীটি তুরস্ক, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের সন্ত্রাসী তালিকায় আছে। ক্ষমতাসীন বিদ্রোহী নেতা আহমেদ আল শারার সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখার কথাও বলেন প্রেসিডেন্ট এরদোয়ান। Suriye'deki bölücü terör örgütü unsurlarına yönelik nokta operasyonlarımızı bir cerrah hassasiyetiyle sivillerin kılına zarar vermeden sürdürmekte kararlıyız. দেশ গঠনে কূটনৈতিক যোগাযোগ বিস্তৃত করতে বিভিন্ন রাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন বিদ্রোহী বাহিনীর প্রধান আহমেদ আল শারা। সিরিয়ার পুনর্গঠনে ভাইয়ের মতো পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে জর্ডান। দামেস্কে আল শারার সঙ্গে বৈঠকের পর জর্ডান পররাষ্ট্রমন্ত্রী আইমান আল সাফাদি বলেন, একটি সুন্দর, স্থিতিশীল ও নিরাপদ সিরিয়া গঠনের মাধ্যমে জনগণের আশার প্রতিফলন ঘটানো হবে। এছাড়া আরব রাষ্ট্র কাতারও সিরিয়ার দিকে সহায়তার হাত বাড়িয়েছে। কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর আহমেদ আল শারা জানান, সিরিয়ার জ্বালানি ও বন্দরসহ বিভিন্ন খাতে বিনিয়োগে সম্মত হয়েছে কাতার। وأبدأ الجانب القطري استعداده للبدء في استثمارات واسعة في داخل الأراضي السورية بشتى المجالات، ومن أهمها مجال الطاقة، ولديهم خبرة عالية في مجال الطاقة في دوليا وعالميا। স্বৈরশাসকের পতন হলেও নারী অধিকার রক্ষা হয়নি সিরিয়ায়। নতুন প্রশাসনের কাছে নিজেদের অধিকারের প্রতি সম্মান জানানোর দাবিতে বিক্ষোভ করেছেন নারীরা। এ সময় কুর্দিদের উচ্ছেদের নামে তুর্কি দখলদারিত্বের নিন্দা জানান তারা। اليوم كافة النساء الجزيرة في مقاطعة الجزيرة من كرد وعرب وسريان طالب بحقوق المرأة من الدولة الجديدة، الدولة السورية الجديدة. نعارض ونندد قرارات الحكومة الانتقالية الجديدة التي أقصت সিরিয়ার বিদ্রোহী বাহিনীর প্রধান আহমেদ আল শারা বলেছেন, এই মুহূর্তে নতুন করে কারো সঙ্গে যুদ্ধ নয়, আগে দেশ গঠন। এই সুযোগটি কাজে লাগিয়ে যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে গোলান মালভূমির বাফার জোনে প্রবেশ করেছে ইসরায়েলি সেনারা। যদিও ইসরায়েলের দাবি, নিজেদের নিরাপত্তা নিশ্চিতে সেনা মোতায়েন করা হয়েছে। তানভীর জানি, এখন, বিশ্ব। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সাবেক প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার 5 মাস পর দায় স্বীকার করল ইসরায়েল। স্থানীয় সময় সোমবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত এক বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ এই তথ্য জানান। গত 31 জুলাই ইরানের রাজধানী তেহরানে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে ইসমাইল হানিয়াকে হত্যা করা হয়। শুরু থেকেই ইসরায়েলকে দায়ী করে আসছিল ইরান ও হামাস, তবে এতদিন তা স্বীকার করেনি তেল আবিব। এ সময় ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, ইয়েমেনের হুতি বিদ্রোহীদেরও শক্ত হাতে দমন করবে ইসরায়েলি সামরিক বাহিনী। দর্শক, আমরা একদম এখন বাণিজ্য শুরুতেই জানিয়েছিলাম যে পদ্মা সেতু হয়ে ঢাকার সঙ্গে খুলনা, যশোর ও বেনাপোলে ট্রেন চলাচল শুরু হয়েছে। খুলনা থেকে সকাল 6টায় ছেড়ে আসা ট্রেনটি ঢাকার কমলাপুরে পৌঁছেছে মাত্রই। এ বিষয়ে আরও জানাতে সেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সহকর্মী সিফাত শাহরিয়ার। সিফাত, যাত্রীরা কি বলছেন জানাবেন, এবং 4 ঘন্টা লাগার কথা থাকলেও একটু বেশি কি সময় লাগলো কি না, সার্বিক পরিস্থিতিটা একটু জানতে চাই আপনার মাধ্যমে। আজকে ভোর 6টায় রওনা করেছে জাহানাবাদ এক্সপ্রেস, যেটি আগে থেকে ঘোষণা করা হয়েছিল যে এটি খুলনা থেকে আজকে ঢাকায় আসবে, এবং এটি রাত 8টায় ঠিক এই ট্রেনটি আবার
ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে যাত্রা করবে। আপনাদের কিছু দেখাতে চাই, ইতিমধ্যে যেহেতু জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি কমলাপুর এসে পৌঁছেছে এবং আমরা যেটি দেখেছি যাত্রীদের মধ্যে যে একটি উচ্ছ্বাস সেটি কিন্তু দেখা যাচ্ছে। ইতিমধ্যে যাত্রীরা নামছেন, অনেকে নেমে গেছেন। আমরা কয়েকজনের সাথে কথা বলেছি, তারা যেটি বলছে আগে যেখানে 8 থেকে 10 ঘন্টা তাদের সময় লাগতো খুলনা থেকে ঢাকা পৌঁছাতে, সেক্ষেত্রে আজকে তারা 4.5 ঘন্টায় পৌঁছেছে। যদিও রেলওয়ে থেকে বলা হয়েছে 4 ঘন্টার মধ্যে পৌঁছবে, আধা ঘন্টা বিলম্ব হয়েছে। তবে এই আধা ঘন্টা বিলম্বকে যাত্রীরা যেটি বলছে যে প্রথম দিন হিসাবে তারা, যেহেতু আজকে প্রথম দিন কিছু আনুষ্ঠানিকতার বিষয় ছিল, যার কারণে আধা ঘন্টার একটি বিলম্ব হয়েছে। এবং আমরা একজন যাত্রীর সাথে একটু কথা বলতে চাই, যিনি কিছুক্ষণ আগেই এখানে এসে পৌঁছেছে এবং তিনি আপনার থেকে একটু জানতে চাই আপনি কোন জায়গা থেকে আসছেন এবং অন্য সময় কত সময় লাগতো আর আজকে কত সময় লাগছে? আমি এখন কমলাপুর থেকে অ্যাকচুয়ালি বেনাপোল যাব। তো আগে যখন আমরা বেনাপোল পৌঁছাতাম মোটামুটি 6-7 ঘন্টা লাগতো, এখন মোটামুটি তো 3-3.5 ঘন্টায় পৌঁছে যাব। এটা আসলে আমাদের জন্য একটা খুশির সংবাদ বলা যায়। ধন্যবাদ। যেটি বলছিলেন যে আগে যেখানে প্রায় অর্ধেক সময় নেমে এসেছে বলা যায়, এবং এখানে কিন্তু এই যে একটু পরে আবার বেনাপোলের উদ্দেশ্যে আরেকটু ট্রেন ছেড়ে যাবে, যেহেতু 2 জোড়া ট্রেন চলাচলের কথা। সেক্ষেত্রে যে যাত্রীরা বেনাপোল যাবেন তারা ইতিমধ্যে এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তারাও কিছুক্ষণের মধ্যে এখান থেকে যাত্রা করবেন। এবং বেনাপোল এবং খুলনায় 4 ঘন্টায় যাওয়া যাচ্ছে। এটি দক্ষিণের মানুষের জন্য, বিশেষ করে খুলনা বেনাপোলের মানুষের জন্য অনেকটাই স্বস্তি। এবং আমরা যদি আপনাকে একটু এখানকার যে বেনাপোল যে স্টেশনটি রয়েছে তার যদি সূচিটা একটু বলি, যেটি ভোর 6টায় খুলনা থেকে যাত্রা করে এখানে 10টার দিকে পৌঁছাবে এবং রাত 8টায় এটি আবার পুনরায় এখান থেকে যাত্রা শুরু করে 12টায় খুলনা যে শেষ করবে। এবং রূপসী বাংলা এক্সপ্রেস যেটি বেনাপোল যাবে সেটি এই 10:45 অর্থাৎ কিছুক্ষণের মধ্যে এখান থেকে ছেড়ে যাবে। যেহেতু আজকে প্রথম দিন কিছু আনুষ্ঠানিকতা বাকি, কিছুক্ষণের মধ্যে এটি ছেড়ে যাবে, যেটি দুপুর 2:30টায় বেনাপোল যে উপস্থিত হবে এবং বিকাল 3:30টায় আবার বেনাপোল থেকে সেটি যাত্রা করে সন্ধ্যা 7:10 আবার এই কমলাপুর স্টেশনে এসে পৌঁছানোর কথা। এবং আজকের প্রথম দিনে রেল যে উপদেষ্টা তিনি কিছুক্ষণ আগে এটি উদ্বোধন করে কথা বলেছেন। তিনি যেটি বলেছেন যে জায়গায় জায়গায় যে স্টেশনগুলো নেওয়া হয়েছে কোনো পরিসংখ্যান ছাড়া কিংবা আয় ব্যয়ের হিসাব ছাড়া, সেগুলোতে তারা ব্যয় সংকোচন নীতিতে তারা যেতে চায়, ব্যয় কমানোর জন্য তারা চেষ্টা করছে। এবং তারা যেটি বলছে অপব্যয়ের কারণে রেলের আজকে এই লস কিংবা আজকের এই দুরবস্থা। তো এই ছিল। কমলাপুর রেল স্টেশন থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সিফাত শাহরিয়ার। খেলার খবর, সিলেট ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে উন্মোচন করা হলো NCL T20 ট্রফি। শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে রংপুর বিভাগ ও ঢাকা মেট্রো। জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করেছেন 2 দলের অধিনায়ক। ম্যাচটি শুরু হবে দুপুর 12:30টায়। রেদওয়ান শাওনের প্রতিবেদন। সিলেটে প্রথমবারের মতো NCL T20 ফাইনাল। মহারণের আগে ট্রফি হাতে 2 দলের 2 অধিনায়কের ফটো সেশনে যোগদান। ট্রফি হাতে ফটো সেশনে হাসি মাখা এই ছবি বলে দেয় ফাইনালের আগে চাপ মুক্ত 2 অধিনায়ক। এক প্রান্তে রংপুরের আকবর দ্য গ্রেট, অন্য প্রান্তে পুরো টুর্নামেন্টে মেট্রোকে ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্ব দেয়া ইনফর্ম নাইম শেখ। দুজনের কণ্ঠেই শিরোপা জয়ের বার্তা। ছোট টিম বড় টিম নাই, T20তে মোটামুটি সব টিমই আপনি ইন্ডিভিজুয়াল ডেতে যারা ভালো খেলবে মাঠে তারাই রেজাল্ট পাবে। এরকম ফর্মে তারা আছে, তাদেরকে যদি হারাতে হয় অবশ্যই আমাদের বেস্ট গেমটা খেলতে হবে। এবং স্পেশালি ওদের বোলিং ইউনিটের কথা বলবো, আলিস ভাই, রাকিবুল, রনি ভাই খুব ভালো বল করছে। তো তাদেরকে যদি বিট করতে হয় অবশ্যই আমাদের বেস্ট ক্রিকেটটা খেলতে হবে। প্লে অফে এসে NCL T20তে দেখা গেছে রান খরা। সিলেট স্টেডিয়ামে টানা ক্রিকেট ব্যস্ততায় ম্যাচে তুরুপের তাস স্পিনাররা। তবে রংপুর অধিনায়কের প্রত্যাশা ফাইনালে দেখা যাবে রান বন্যা। আমার কাছে মনে হয় যে আজকে খুব ভালো রোদ উঠেছে, তো আমি হোপফুল যে আরেকটু ভালো বেটার উইকেট আমরা পাবো এবং মানে আরেকটু ভালো স্কোর হবে। বড় নাম না থাকলেও রংপুরের শক্তি টিম কম্বিনেশন। 16 উইকেট নিয়ে টুর্নামেন্টের দ্বিতীয় উইকেট শিকারী আলাউদ্দিন বাবু। ব্যাট হাতে ধারাবাহিক ক্যাপ্টেন আকবর।
অন্যদিকে মেট্রো ক্যাপ্টেন নাইম শেখ এখন পর্যন্ত টুর্নামেন্টে টপ স্কোরার করেছেন 300-র বেশি রান। আবু হায়দার, রনি, আলিস, রাকিবুল, মোসাদ্দেকরাও বল হাতে বদলে দিতে পারেন ম্যাচের মোমেন্টাম। মাঠে যেরকম সিচুয়েশন আসুক, তো আমি নিচে উপর থেকে অ্যাজ এ টপ অর্ডার ব্যাটসম্যান চেষ্টা করতেছি টিমকে ভালো একটা স্টার্ট দেওয়ার জন্য। আর অ্যাজ এ টিম লিডার আপনার তো একটা রেসপন্সিবিলিটি থাকে। রেদওয়ান শাওন, এখন, সিলেট। এই ছিল এখন বাণিজ্যে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে সরাসরি দেখতে চোখ রাখুন youtube.com/c/এখন টিভিতে।